দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল আইয়ের আজকের বিশেষ অনুষ্ঠান ঋত্বিক ঘটক সেলুলয়েডের কবি এই অনুষ্ঠানে। তাকে আমরা কেন সেলুলয়েডের কবি বলেছি সেটি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। যারা বাংলা ছবি দেখেন, যারা দেখেছেন, যারা বাংলা ছবির ইতিহাস জানেন তারা জানেন যে ঋত্বিক ঘটক বাংলা সিনেমার একজন দিকপাল, একজন কিংবদন্তি এবং তিনি যে সিনেমা নির্মাণ করেছেন সেই সিনেমা প্রত্যেকটি আসলে বাংলা ছবিকে সমৃদ্ধ করেছে, বাংলা ছবির ইতিহাসকে সমৃদ্ধ করেছে। আজকে তিনজন অতিথি এখানে উপস্থিত রয়েছেন, তাকে নিয়ে কথা বলবেন এবং তাকে নিয়ে কথার মাঝখানে আমরা আসলে আমাদের সমাজ, সংস্কৃতি, সিনেমায় সব কিছু নিয়ে কথা বলবো। এখানে একজন রয়েছেন যিনি অত্যন্ত বিশেষ। তিনি আমাদের প্রতিবেশী দেশ থেকে এসেছেন, তিনি একজন চিকিৎসক, কিন্তু তিনি ঋত্বিক ঘটকের একজন ভক্ত এবং 1925 সালে জন্ম নেয়ার পর 2025-এ ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী থেকে তিনি একটি কাজ করছেন, সেটি হচ্ছে তিনি প্রত্যেক মাসে ঋত্বিক ঘটককে নিয়ে একটি অনুষ্ঠান করছেন। অভিজিৎ চৌধুরী, এরপর রয়েছেন হাবিবুর রহমান খান, তিনি চলচ্চিত্র প্রযোজক, কিন্তু তার আরেকটি পরিচয় রয়েছে। ঋত্বিক ঘটক স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে এসে একটি ছবি নির্মাণ করেছিলেন, তিতাস একটি নদীর নাম, সেই ছবির তিনি ছিলেন প্রযোজক এবং তার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে তার, আমরা সেটি নিয়েও কথা বলব। এবং তারপর রয়েছেন ফারুক আহমেদ, তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির এখন চেয়ারম্যান, তিনি উন্নয়ন কর্মী, একাধিক বৃহৎ উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ করেছেন, তিনি বাংলাদেশে একজন সংস্কৃতিসেবী এবং একই সঙ্গে তিনি সিনেমারও দর্শক। আমরা কথা আপনাকে দিয়ে শুরু করি, কারণ আজকে যাকে নিয়ে আমরা কথা বলছি তাকে নিয়ে আপনি একটি বছরের বিরাট অংশ জুড়ে ব্যস্ত আছেন, যে তিনি আপনার প্রেরণার উৎস। কেন? আসলে একটা অদ্ভুত স্থবির সময়ের মধ্যে দিয়ে আমরা বোধহয় সারা পৃথিবী আছি। আমাদের জাতিসত্তা সামগ্রিকভাবে আমার প্রতিদিন মনে হয় যে আরও একটু বেশি স্বপ্ন দেখা, আরও একটু বেশি যা মন চায় সেই কাজগুলো প্রতি মুহূর্তে করব, এই ভাবনাটা যখনই এসে নিজেকে আঁকড়ে ধরে তখনই কোথাও যেন মনে হয় একটা প্রতিবন্ধকতা আছে। তখনই মনে হয় ওই বাঁধন ভাঙা সৃষ্টিশীলতার পথে হাঁটতে গেলে পরে আমার বিপদ হতে পারে। তো এই ভাবনাটা যখন আমাদেরকে আরও বেশি স্থবির করে তোলে তখন কোথাও যেন আমরা প্রেরণা খুঁজি। এবং সেই প্রেরণার আধারগুলো কে হতে পারে? যারা প্রতিদিন মনে করেছে যে সোসাইটির গালে থাপ্পড় মারবো, সোসাইটির যত জঞ্জাল আছে জঞ্জালগুলোকে সাফ করব, এবং সেগুলো অবভিয়াসলি বন্দুক হাতে নয়, আমার ভাষা, আমার ছন্দ, আমার গান আমার মতন হবে, এবং সেই গানটা হচ্ছে সিনেমার মধ্যে দিয়ে। লুই বুনুয়েল বলেছিলেন যে আমার হাতে রাইফেলের থেকে আমার হাতে সেলুলয়েড থাকা ভালো। আমার মনে হয় যে ওই লুই বুনুয়েল বোধহয় ঋত্বিককে ঘিরেই বোধহয় সব স্বপ্নটা দেখেছিলেন, এবং ঋত্বিক বোধহয় আমাদের এই দুই বাংলার যে সব সৃষ্টিশীলতার যে আধারগুলো, যে সত্তাগুলো, সেগুলোকে জোড়া মেরে ঋত্বিক বোধহয় সেইভাবে উঠে এসেছিল। কোন ছবি থেকে আপনার এই তাকে চেনা শুরু হলো? ও সুবর্ণরেখা। সুবর্ণরেখা আমি পাগল হয়ে গেছিলাম। কলকাতায় ভীষণ মজা। এই যে ভীষণ মজার মধ্যে যে ভীষণ শব্দটার মধ্যে যে তির্যক অভিব্যক্তি আছে, যেটা মনে হলো সোসাইটিটাকে একটা শব্দের মোড়কে নাড়িয়ে দিয়ে গেল, এবং আমরা কত অন্তঃসার শূন্য একটা সভ্যতাকে লালন পালন করছি সেটাকে যেন বুঝিয়ে দিয়ে গেল। এটা তো একটা তার ট্রিলজির একটা অংশ, তাই না? তিনটা ছবি তিনি করেছিলেন এবং দেশভাগ তাকে খুব কষ্ট দিয়েছিল। তো সেইখান থেকে তিনি আসলে এই তিনটা ছবি তৈরি করেছিলেন, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, এবং তারপরে আপনি যেটা দেখে এত অনুপ্রাণিত হলেন। দেশভাগকে আসলে কি দেশভাগই তার মূল ব্যাপার ছিল, নাকি তিনি একই সঙ্গে মানুষের দারিদ্র, কষ্ট, সমাজের যে শোষণ, এই জায়গাগুলো বলার চেষ্টা করেছিলেন? আসলে আমার ভাবলে পরে যেটা মনে হয় জানেন তো, যে একজন সাহিত্যিকই বলুন, একজন ফিল্ম মেকারই বলুন, একজন কবি বলুন, এই সবগুলোর আধার নিয়ে হচ্ছে ঋত্বিক। এবং দিগন্তে চোখ রাখলে তিনি দিগন্তের 7টা রং, রামধনুর 7টা রং যেন দেখতে পেতেন অনেক উজ্জ্বলভাবে, যে ভাবনাগুলো আমাদের চোখে ফুটে ওঠে না। এই মানুষটা যখন মাটিতে তাকাতো তখন বোধহয় মাটির এমন একটা সোদা গন্ধ খুঁজে পেত, যেটা আমার নাকে আসে না, আপনার নাকে আসে না, হাবিবুদ্দার নাকে বোধহয় সেই মুহূর্তে প্রতি মুহূর্ত বেসে ওঠে না। এবার সেই গন্ধটাকে নিয়ে উনি ওই শচীন কর্তার ওই যে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা,
তো ওনার হৃদয়ে দোলা দিত। সেই হৃদয়ের দোলাটাকে আবার ভাষায় প্রকাশ করা, সেটা আপনি নাটকেই বলুন, সেটা আপনি লেখাতেই বলুন, সেটা যখন ছবি বানাতেন সেই ছবি বানানোর মধ্যেই বলুন, উনি নিয়ে আসতেন পরম রোমান্টিকতার সঙ্গে আবার কথা বলতে বলতে। আসলে কি হয় জানেন তো, আমরা রোমান্টিসিজমটাকে একটা অদ্ভুত রকমের লিরিক্যাল অনলি রূপে পর্যবসিত করি, কিন্তু ঋত্বিক ছিল ওই লিরিক্সকে একটা মুভমেন্টে কনভার্ট করেছিল, এবং সেটার জন্য শিল্পকে আন্দোলনে পরিণত করা Right. অথবা শিল্পের মধ্যে দিয়ে নিজের কথাটা বলার যে চেষ্টা, Right. সেটা তার হাতে অনেকখানি সফল হয়েছিল। Right. আমরা হাবিবুর রহমান খান আপনার কাছে আসি। আপনি তাকে নিয়ে এসেছিলেন বাংলাদেশে অনেকটা জোর করেই, আমরা যা শুনেছি, এবং তারপরে একটি ছবি তিনি নির্মাণ করেছিলেন, তিতাস একটি নদীর নাম। ঋত্বিক ঘটক এখানে রাজশাহীতে পড়াশোনা করেছেন, কলেজের স্কুলে পড়েছেন, এবং একটা সময় পর্যন্ত রাজশাহীতে থেকেছেন। তারপরে কলকাতা চলে গিয়েছিলেন বিভক্তির পরে। আপনার সঙ্গে তার এই সম্পর্ক কিভাবে তৈরি হলো? ইফ আই এম নট রং, রাজশাহী কলেজ থেকে উনি ইন্টারমিডিয়েট পাস হ্যাঁ, করেছেন, হ্যাঁ, যেটা আমাকে বলেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি রাজশাহী কলেজ পর্যন্ত রাজশাহীতেই পড়েছেন। আর ওনার জন্ম ঢাকায়, জুলনবাড়ি লেন। 63-64 সন যখন, তখনই এই তিদান পূর্ব পাকিস্তানে একটা অর্গানাইজেশন জন্ম নেয়, তার নাম নিউক্লিয়াস। হ্যাঁ, এটা আমরা জানি। আমি সেই নিউক্লিয়াসের কনিষ্ঠতম মেম্বার ছিলাম, 63-64। তো আমি এই যে কার্যক্রম আমাদের যা ছিল, তাতে আমার বিশ্বাস ছিল এই দেশটা স্বাধীন হবে। আর আমার তখনই সবসময় মনে হতো যে আমি যদি এই দেশটা স্বাধীন হয়, আমি ফার্স্ট সুযোগে আমি ঋত্বিক দাগ নিয়ে ছবি করব। এটা আমি তখন অনেকে বলেছি, আমার বন্ধু বান্ধব এর সবাই। মধ্যে আপনি ঋত্বিক ঘটকের ছবি দেখে ফেলেছেন কয়েকটা? না, দেখেন নাই? না। তাহলে কিভাবে শুনে? লেখা পড়ে, ও লেখা পড়ে। আচ্ছা আচ্ছা। কষ্ট, এই যে দেশ ওনার ভাগের বেদনা ছিল। এই বেদনাটার মধ্যে কোত্থেকে যেন আমাকে প্রভাবিত করেছে। এবং অভিজিৎ যেটা বললো যে সুবর্ণরেখা, আমি যখন তার সঙ্গে কলকাতায় আমার এক বন্ধুকে দিয়ে তাকে ধরে সেই বন্ধুর বাড়িতে এনে তার ট্রিটমেন্ট করে, তারপরে আমাকে বন্ধু ডাকলো, আমি গেলাম। ওখানে গিয়ে তোমার হলো, এই কথাবার্তা হলো, বলে আমি তিতাস করবো। আমি বললাম, আপনি যা করেন, আপনি সিনেমা করবেন, এইটাই আমার। তিতাস করলে আমার তো কোনো নাই। তিতাস আমার চয়েস না, তিতাস কিন্তু তারই চয়েস। choice। হ্যাঁ। তারপরে আমি বললাম যে একটা ছবি দেখান। তখন উনি আমার একটা ছবি দেখালো, সেটা হলো সুবর্ণরেখা। বাংলা সিনেমা যে এইভাবে কথা বলে, এটা তো আর আমি এই সুবর্ণরেখা দেখার আগে আমি আর দেখি নাই। এবং আমার বয়স তখন 26 কি 27। মুক্তিযুদ্ধ শেষ করে আমি কিন্তু জাস্ট তিতাসে চলে গেলাম। কলকাতা যাইবা, কলকাতা বীভৎস মজা। মজা যে বীভৎস হয়, এক্সপ্লেন করলে আমার ধারণা যে এই দুইটা লাইন যদি কেউ নিয়ে বসে একটা পিএইচডি করতে পারে। কলকাতা যাবা, কলকাতা, কলকাতা বীভৎস মজা। মজা কখনো বীভৎস হয়? হয় যদি ওই জীবনটা বিভৎস হয়ে। ওই তো এই যে তুমি যে আমাকে আবার আগায় দিলা, তাইলে তো তুমি এখন এইটা নিয়ে তো পিএইচডি করতে পারো। হ্যাঁ, তবে তার ছবির মধ্যে তিনি তার যে রাজনৈতিক বিশ্বাস, সমাজ নিয়ে তার যে চিন্তা, মানুষ নিয়ে তার যে চিন্তা, এই যে শরণার্থীরা কিংবা উদ্বাস্তুরা তাদের ভিটেমাটি সব ছেড়ে এক দেশ থেকে আরেক দেশে চলে গিয়েছে, কারণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত তাদেরকে ঘরহারা করেছে, তাদেরকে স্বজনহারা করেছে, তাদের স্মৃতি হারিয়ে গিয়েছে। শৈশবের স্মৃতি যেখানে, সেই স্মৃতিময় জায়গাতে সে আর আসতে পারে না, তার অনুমতি নিতে হয়। এই কষ্টগুলি কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। ওই যে তোমার এই যে যেই তুমি যেই লাইনটা বললা, সেটা তার ছবিতে আছে। তো কোমল গান্ধারে একটা সিন আছে, রেল লাইন গিয়ে আটকে যাচ্ছে, রেল লাইন আটকে না, আরেক জায়গা আছে যে পদ্মার ওই পারে দাঁড়ায় নায়িকাকে বলছে যে জানো, দূরে ওই যে দেখা যাচ্ছে ওইটা আমার গ্রাম। কিন্তু সেই গ্রামে তো সে যেতে পারে না। আমি সেখানে যেতে পারি না। মানুষের বেদনাকে ছবিতে, দৃশ্যে, কল্পনায় এবং ছোট ছোট সংলাপে তুলে ধরার যে ক্ষমতা, সেটা তার অসাধারণ ছিল। আমি আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই ফিল্মের দর্শক। ফিল্ম আসলে মানুষকে কিভাবে প্রভাবিত করে বলে আপনার মনে হয়? কারণ আমরা এখানে একজন চিকিৎসককে দেখতে পাচ্ছি, আপনি পেশার প্রয়োজনে চিকিৎসকদের নিয়ে কাজ করেন, স্বাস্থ্য বিষয়ক উপকরণ তৈরি করতে হয় আপনার প্রতিষ্ঠানকে, এবং আমরা দেখতে পাচ্ছি একজন চিকিৎসক তার সমস্ত পড়াশোনার বাইরে গিয়ে একজন শিল্পীর কাজ দিয়ে অনুপ্রাণিত হয়ে গিয়েছেন, এবং এতই অনুপ্রাণিত যে 1 বছর ধরে তাকে নিয়ে কাজ করছেন। না, ফিল্ম তো মানুষের জীবন নিয়ে কথা বলে, এবং যখন মানুষের জীবন নিয়ে কথা বলে, তখন কিন্তু সেই ফিল্ম সমাদৃত হয়।
সেটা মানুষের জীবনকে নাড়া দেয়, নাটক এবং ফিল্ম দুটেই। এবং আমার যেটা মনে পড়ে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি 60-এর দশকের শেষ দিকে, তখন 69-এ গণ আন্দোলন চূড়ান্ত একদম রূপ নিয়েছে। সেই সময় আপনার হয়তো মনে থাকবে জীবন থেকে নেয়া যে সিনেমাটা হয়েছিল, জহির রায়হান। জহির, ওই সিনেমাটা দেখো যখন আমরা দেখতাম হল থেকে, বারবার দেখতাম, বারবার ওখান থেকে মিছিল বেরোতো। ফিল্মটা মানুষের জীবনে কথা বলছে তখন। ফিল্ম শেষ করার পরে আপনারা মিছিল হতো, হ্যাঁ, এটা সব জায়গায় হয়েছে, সারা দেশেই হয়েছে এটা, পূর্ব পাকিস্তানের সেই সময়। এই যে জীবনের সাথে মিশে যাওয়া, বা যেটা একটু আগে অভিজিৎ দা বললেন, হাবিব ভাই বললেন যে ঋত্বিক ঘটক বা জহির রায়হান ওই মাপের যারা লেখক, মানে ফিল্ম মেকার ছিলেন বা পরিচালক ছিলেন, যারা লিখতেন বা পরিচালনা করতেন, তারা মানুষের জীবন নিয়ে চিন্তা করতেন, এবং সেখানে সেই সিনেমাগুলা মানুষের জীবনে পজিটিভ ইনফ্লুয়েন্স রেখেছে। যেটা এখন আমাকে ভাবায় যে আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি কিনা। এটা নিয়ে হাবিব ভাইয়ের সাথে অনেক তর্ক হয়েছে আড্ডার মধ্যে, যে হাবিব ভাই সেই যে ভালো সিনেমাটা, আমি তো পরে দেখেছি, অনেক পরে দেখেছি এই তিতাসিটি নদীর নাম। ঋত্বিক ঘটককে চিনেছি দুভাবে, একটা হলো তিতাস দিয়ে, আর হচ্ছে আমার বন্ধু আরমা দত্তর মায়ের যমজ ভাই, মামা। হ্যাঁ, মামা মানে আরমা দত্তর মার উনি হচ্ছেন যমজ ভাই বোন। তো সেটা, ভবি। তো সেখানে আমার যেটা মনে হয়েছে যে 70-এর দশকে বা 60-এর শেষ দিকে এবং স্বাধীনতার পরে, আমরা যখন মুক্তিযুদ্ধের পরে ফিরে আসলাম দেশে, তারপরে যখন আমাদের নাট্য জগতে বিরাট পরিবর্তন হলো, জীবন নিয়ে কথা বলতো, সাতঘাটের কানাকড়ি, সৎ মানুষের খোঁজে, এই যে জীবনধর্মী নাটকগুলো হতো, সেখানে মানুষকে ভাবাতো, লেখা আসতো। এখন তো মানুষজন লেখাপড়া পড়ে কিনা আমি জানি না, বইও হারিয়ে যাচ্ছে, লেখাও হারিয়ে যাচ্ছে। তো ভালো নাটক, ভালো সিনেমা হওয়া এবং সেটাকে ছড়িয়ে দেওয়া, এটা মানুষের জীবনে প্রত্যেকটা বয়সের মানুষের উপরে ছাপ ফেলে, বিশেষ করে যুবক থেকে নিয়ে যারা পরিণত বয়স আছে তাদের জীবনে চিন্তার খোরাক যোগায়। কিন্তু সেই উপকরণগুলোকে আমরা আনতে পারছি না। কিছু কিছু সিনেমাতে আবার নিয়ে আসছে, এখনকার পরিচালক নিয়ে আসছেন, কিন্তু কোথাও যেন একটা সুতা কেটে গেছে কিনা। আমার মনে হয় যে ওই জিনিসটা জানতে চাবো আপনাদের কাছেও। আমার প্রশ্ন, যারা সিনেমা বানান বা সিনেমা নিয়ে চিন্তা করেন, যে কোথাও এই সুতাটা কেটে গেছে কিনা। আজকাল তো আমাদের দেশে সিনেমা হলই নাই। হ্যাঁ, এখন আমাদের আসলে সিনেমা হল নাই, ভালো সিনেমা তৈরি হয় না, সিনেমাতে বিনিয়োগ কমে গিয়েছে। এবং এইরকম যারা সিনেমাতে তাদের মেধাকে আসলে প্রতিফলিত করতেন, সেরকম মেধাবী নির্মাতাও কমে গিয়েছে। এবং সমাজ নিয়ে চিন্তা করে সেইটাকে সিনেমায় রূপান্তরিত করা, এই ব্যাপারটাও কমে গিয়েছে। ডক্টর অভিজিৎ, আপনার কাছে আসি। পেশায় আপনি চিকিৎসক, আপনি রোগীদের সেবা করেন, কিন্তু আপনি নেশায় আসলে ছবির একজন আমি বলবো যে উৎকৃষ্ট দর্শক। এবং এই যে ঋত্বিক ঘটক আপনাকে প্রভাবিত করলেন, তিনি কিন্তু আরও বহু তরুণকে প্রভাবিত করেছেন। তার ছবিগুলির যে বিষয় বৈচিত্র্য, সেটাও নানা রকম। তিনি একটা গাড়ি নিয়ে ছবি বানিয়েছিলেন, অযান্ত্রিক। এটা আমি ছোটবেলায় দেখেছিলাম। আমি প্রথমে বুঝতেই পারি না যে উনি আসলে কী বলতে যাচ্ছেন। পরে আরও বড় হয়ে আমি এই ছবিটা আরও কয়েকবার দেখেছি, এবং যতবার দেখি আমার কাছে মনে হয় আমি প্রথমবার দেখছি। তো এই যে তাকে আবিষ্কার করা বা তার প্রতি আপনার এইরকম মুগ্ধতা, যে মুগ্ধতা আপনি প্রত্যেক মাসের 4 তারিখে, এই গত নভেম্বরের 4 থেকে তাকে নিয়ে কথা বলছেন, এই মুগ্ধতার একটা উৎস আমরা জানলাম যে আপনি ছবি দেখে, সুবর্ণরেখা দেখার পর আপনার মুগ্ধতা শুরু। আর কোন কোন কাজগুলি তার আপনাকে মুগ্ধ করেছে? আমি তোমাকে একটু ইন্টারফেয়ার করবো। আমি ওর সঙ্গে আমার দেখা হওয়ার আগে, পরিচয় হওয়ার আগে, ও আমাকে প্রথম ঋত্বিক ঘটকের জন্মদিন উপলক্ষে ও আমাকে ইনভাইট করে নিয়ে গেছে ওখানে বক্তা হিসাবে। তা আমি গেছি, তো ওর কার্যক্রম যা দেখলাম, দেখার আগ পর্যন্ত আমি মনে করতাম আমি বোধহয় একমাত্র ঋত্বিক ভক্ত। আরেকজন পেয়েছেন? তাই না, আমার চেয়ে বড়। আপনার চেয়ে বড়? আমরা একটু শুনি যে না, আর আসলে- তার কোন কোন কাজগুলি আপনাকে আসলে আসলে কিভাবে আপনাকে অনুপ্রাণিত আমি করে? পেশায় অধ্যাপক, লিভারের চিকিৎসক, সেটা যেমন সত্যি, ঠিক সেরকম ব্যক্তিগত বহুদিন চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত থাকার কারণে, অথবা ছোটবেলার থেকেই ধরুন এই ভাবনাগুলো আমাদের মনে হয়েছে যে চিকিৎসা পেশাটাকে না আমরা একটা অদ্ভুত রকমের রোগী চিকিৎসক এর মধ্যে সীমাবদ্ধ রাখি। কিন্তু চিকিৎসা পেশাটা যদি মানুষের জীবনের সব অনুভূতিগুলোকে উপলব্ধিতে না আনতে পারে, মানুষের সমাজের প্রতিটা ভাবনাগুলোকে এক সূত্রে গ্রথিত করতে পারে, অর্থাৎ কিনা একটা ক্যানভাস রচনা না করতে পারে, তাহলে কেউ চিকিৎসক সুন্দর হতে পারে না। এবং এইটা ভেতর থেকে আসে, এইটা ইম্পোজ করা যায় না। এবার হচ্ছে যেভাবেই হোক আপনি বলেন, আমরা
একটা অদ্ভুত রকমের পরিমণ্ডলে বড় হয়েছি, যেখানে আমার মনে হয়েছে, এবং আমি নই, আমাদের একটি সংগঠন আছে, তার নাম লিভার ফাউন্ডেশন। এই লিভার ফাউন্ডেশন থেকে এই উদ্যোগটা, সামগ্রিক উদ্যোগটা নেওয়া হচ্ছে, এই এক বর্ষব্যাপী উদ্যোগ। এবং আমার অনেক সহকর্মীরা আছেন যারা আমাকে দেখছেন একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, একজন প্রতিনিধি হিসেবে, কিন্তু এরকম ঋত্বিক পাগল এত ছড়িয়ে আছে, তারা সব 4 তারিখে জড়ো হয়ে যায়, বুঝতে পেরেছেন, আমাদের সোনারপুরে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমার মনে হয়েছে যে চিকিৎসা পেশাটাকে একটা অদ্ভুত রিডাকশনিস্ট দৃষ্টিভঙ্গিতে দেখে আমরা এই পেশাটাকে বড় বেশি জটিল করে ফেলেছি, বড় বেশি ছোট্টও করে ফেলেছি এর পরিধিটাকে, এবং এটাকে বড় করা দরকার। যে ভাবনাটা, সেই ভাবনাটার মধ্যে কোথার থেকে প্রেরণা পাবো, এই যে বলছিলাম, প্রেরণা পেতে গেলেও তো আপনাকে চারিদিকে তাকাতে হয়। তো সেই প্রেরণার জায়গাগুলো খুঁজতে গিয়ে আমাদের সোসাইটিতেই বহু মানুষ এরকম ছড়িয়ে আছেন, এবং এটা দেখতে গিয়ে মনে হলো যে এই সমাজকে কেমনভাবে দেখব, সমাজের খোপে খোপে প্রচুর তথ্য লুকিয়ে থাকে, সেই তথ্যগুলোকে খুঁজে নিতে হয়। আমি যখন চিকিৎসা করি তখন আমাকে মানুষটার সামাজিক অবস্থান, তার ভাবনা, তার মধ্যে যে পেলব কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে দেখে নিতে হয়। তো কোন মানুষটা সেইগুলোকে সুন্দরভাবে দেখেছে, এই দেখতে দেখতে আপনি কবিদের কাছে হাত বাড়ান, আপনি ঔপন্যাসিকদের কাছে হাত বাড়ান, এরাই তো আমাদের সমাজে আমাদের ভাবনাগুলোকে তৈরি করে, একটা অদ্ভুত রকমের স্ট্রাকচারে নিয়ে আসে, এবং আপনি ফিল্ম মেকারদের কাছে হাত বাড়ান। তো আমাদের সৌভাগ্য যে আমরা একসঙ্গে, আমি বলি যে ঋত্বিকরা কিন্তু তৈরি হন না, তারা জন্মান। এই যে আমরা আলোচনা করছি না যে এই মুহূর্তে আসছে না, দেখুন ব্যবসায়িক ফিল্ম ঋত্বিকের সময়েও হতো, উনি বম্বে থেকে কলকাতায় চলে এসেছিলেন, তার পকেটে 1 পয়সা নেই সে সময়ে, এবং চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে সে সময়ে তার সবে বিয়ে করেছেন, তার সংসারে দারিদ্র্য আছে, চরম সংকটের মধ্যে আছে, কিন্তু তিনি ঠিক করলেন যে ওই বম্বের যে বলিউডের যে দুটো ছুড়ে দেয়া পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করা, তার মধ্যে আমি থাকবো না, আমি নিজের সৃষ্টিকে। তো এই যে প্রেরণাটা, অর্থাৎ কিনা আমি নিজের সুরে গান গাইবো, এবং সেই গান গাওয়াটা আশা করব তোমাদের ভালো লাগবে, সেই সক্রিয়তা খুঁজতে গিয়েই তিনি আসলে ঋত্বিক ঘটক হয়ে ওঠেন। অ্যাবসলিউটলি। আমরা হাবিবুর রহমান খান আপনার কাছে যাই, আমরা ঋত্বিকের দার্শনিক জায়গাটাকে দেখলাম। আমরা তো জানি যে ঋত্বিক নাটকও লিখতেন, এবং নাটক তিনি পরিচালনাও করেছেন, একটা পর্যায়ে তিনি একদমই নাটক ছেড়ে দিলেন, তো এবং সিনেমায় চলে আসলেন। উনি নাটক পরিচালনা করেছেন, নাটক লিখেছেন, উনি আইপিএটি এর মেম্বার ছিলেন, আইপিএটি থেকে আমাকে এক্সপেলও করেছে। আচ্ছা, কোমল গান্ধার একটা রাগের উপর একটা ছবি, এই ছবির ভিকু চরিত্র যে করছে সেই ভদ্রলোকের কাহিনীটা হলো, উনি তখন দিল্লি ব্যাংকে চাকরি করে, তো ওনারা একটা ঋত্বিকদার নাটক করবেন, সেই জন্য ওনাকে পাঠাইছেন অনুমতি নিতে বাঙালি ব্যাংকের। তো আসছেন, উনি আসার পরে ঋত্বিকদার বাড়িতে গেছেন, বলছে যে একটু আমি অনুমতি চাই, দিতে তারা একটা বই ধরে দিয়েছে, বলে এটা পড়ো তো, পড়ছে, তারপরে উনি চলে গেছেন। আর ওই ভদ্রলোক সারাদিন বসা, কারণ উনি বাইরে গেছেন, বলেন না, বলে আমি আসছি। তারপরে আসার পরে তো বললো যে এরকম আরেকটা পৃষ্ঠা পড়তে দিল, তারপরে বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি পেয়ে গেছি, তুমি আমার সিনেমায় পাঠ করবা। আসলাম নাটকে, বলে আর কোনো কথা না, হয়ে গেল। তো সে তখন দিল্লিতে জানাই দিল যে আমি এখন আসতে পারছি না, আমি ঋত্বিকদার ছবিতে পাঠ করতেছি। এবং পরে সে ওই সারা জীবন ওই সিনেমা নিয়েই থাকতো, সিনেমা পরে ঋত্বিকদার পরে তো পাঠ দিতেন না। তো একদিন জিজ্ঞেস করলো ওই ভিকু, বললো যে আচ্ছা আমাকে তো আপনি সিনেমায় আনলেন, আপনি আমার পাঠ দিবেন না কেন? ভিকুর পরে কোনো পাঠ আছে সিনেমা করার? তুমি ভিকু করার পর আবার পাঠ চাও? যাও। তো এই হলো ওনার জীবনের নাটক। প্রতিটি ছবি আসলে তার কাছে আলাদা আলাদা সৃষ্টি। আর এই যে তুমি যে অযান্ত্রিক বললা, তুমি একটু রিকল করো তো, পৃথিবীতে কোনো ছবি এইভাবে হয় কিনা, হয়েছে কিনা যে একটা গাড়ি ছবির নায়ক, ওই গাড়িটাই আসলে ছবির মূল প্রোটাগনিস্ট, এবং একটা ছবি, এই গাড়িটা যখন স্টার্ট হয় না, এইটা যিনি চালান সেই গাড়িটাকে তিনি ভালোবেসে ফেলেছেন, এই গাড়িটা তার ভালোবাসা, এই গাড়িটা তার টোটালি জীবন। লাভ। এবং আমি তোমার এই ছবিতে এই ছবির শেষ সিকোয়েন্সে আমার প্রায় হার্ট অ্যাটাক হয়ে গেছিল। ওই যে ছবি দেখতে দেখতে টুইন হয়ে গেছি, ওই গ্যারেজটা দেখাচ্ছে, গাড়ি তো আর দেখাচ্ছে না, আর বৈশা আছে, ওই একটা করে বাড়ি দিচ্ছে, ভাঙছে গাড়িটা,
গাড়িটা চলবে না, ওটা ভেঙে ফেলতে হলো, ভেঙে- স্ক্র্যাপ হয়ে গেল, স্ক্র্যাপে এবং নিয়ে গাড়িটাকে ঘুরায় ঘুরায় এটা চালু করতে হতো, ক্র্যাঙ্ক করতে হতো। স্কেপারটা নিয়ে যাচ্ছে, ওই যখন একটা করে বাড়ি দিচ্ছে আমি দেখতেছি আমার আস্তে আস্তে এখানে পেইন হচ্ছে। তার মানে দর্শক সেই ছবির মধ্যে আমি প্রবেশ করেছে। লাস্টে আমি এক পর্যায়ে আমি লাফদা বাইরে বাইরে গেছি, আই কুড নট টেক ইট। মানে একটা গাড়ির যন্ত্রণা একজন জীবিত ব্যক্তি নিতে পারছে না। অনুষ্ঠানটা আসলে অনেক ছোট হয়ে গিয়েছে, যত বড় মাপের মানুষকে আমরা আজকে এখানে স্মরণ করছি তার তুলনায়। ফারুক আহমেদ, আপনার কাছে শুধু আমরা একটা লাইন জানতে চাই যে আজকের সময়ে আপনি কি সিনেমা দেখতে যান, অথবা আপনি কি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন? যাই, গিয়েছি, এই দুটো সিনেমা দেখেছি গিয়ে। রোহিত দেখেছি সপ্তাহখানেক আগে, রোহিত দেখেছি, তার আগে তো বনলতা সেন দেখেছি। তার মানে ভালো ছবি হলে বা পছন্দের ছবি হলে দর্শক এবং এখনো কলকাতা যাই, হলে যায়। হাবিব ভাইয়ের সাথে বন্ধুত্ব পরিচয় হবে, উনি যখন স্নেহ করে ছোটো ভাই বানালেন, তারপরে আমি তো অবসরে আছি, আমরা কলকাতা গেলে দিনে 2-3টা সিনেমা দেখি, এই ভালো সিনেমা। তার মানে ভালো ছবির দর্শক আছে, ভালো চিত্র পরিচালকের সমাদর রয়েছে, কিন্তু নানান কারণে আমরা আসলে এই দেশে কিংবা আমরা সারা পৃথিবীতেই এখন ভালো ছবির পরিমাণ কমে গিয়েছে। তবে আমরা আশা করতে পারি যে অনুপ্রেরণা কখনো ক্ষয় হয়ে যায় না, এবং ঋত্বিক ঘটকের মতো মানুষেরা আছেন বলে সিনেমা তার আবেদন কখনো হারাবে না। সিনেমার ইতিহাসে এই মানুষেরা অক্ষয় হয়ে থাকবেন, এবং সিনেমাতে নতুন নতুন সৃষ্টিশীল মানুষেরা আসবেন, এবং সবসময় এই সৃজনশীল মানুষদের প্রেরণা হিসেবে ঋত্বিক ঘটক থাকবেন। আমরা আজকে অনুষ্ঠানটা বড় করতে পারছি না, টেলিভিশনের একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু ঋত্বিক ঘটকদের মতো মানুষেরা আসলে সীমাহীন প্রতিভা নিয়ে জন্মেছেন, এবং সীমাহীন প্রভাব তারা কাল থেকে কালান্তরে সৃজনশীল মানুষদের উপরে রাখবেন। দর্শক, আমরা আজকে ঋত্বিক ঘটক সেলুলয়েডের কবি এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনারা যারা ঋত্বিক ঘটকের ছবি দেখেন নাই, চেষ্টা করবেন দেখে নেওয়ার জন্য, আর যারা দেখেছেন তারা তো জানেন আমরা কেমন একজন চিত্র পরিচালককে নিয়ে কথা বলেছি। তিনি শুধু আসলে চিত্র পরিচালক ছিলেন না, ছবির মধ্যে দিয়ে তিনি কবিতা লিখতেন, ছবির মধ্যে দিয়ে তিনি প্রতিবাদের কথা বলতেন, সমাজকে ব্যঙ্গ করতেন, মানুষের বেদনাকে তুলে ধরতেন, এবং মানুষের মনের গভীরে যে দর্শন রয়েছে সেই দর্শনকে তুলে আনতেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।